ক্লাসটা বেসিক্যালি আমরা তোমার প্রেজেন্টেশন না দিয়ে জাস্ট ওয়ার্ড ফাইলে করব। আমি মনে করি যে তোমরা আমার ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ। সো আমি তোমাদেরকে দুইটা ইস্যু টপিক দিয়েছিলাম এবং এগুলোর বেসিক ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়েছিলাম, মানে আগের ক্লাসগুলোতে, যে কেমনে এগুলোকে তুমি অ্যাটাক করবা। তো তার পার্সপেক্টিভে আমি কিছু রেসপন্স পাইছি, হুইচ ইজ গুড, কিন্তু আমি সবার থেকে আনঅ্যানিমাস রেসপন্স পাইনি, সেটা আবার একটু খারাপ। তো আমি আশা করব যে যারা রেসপন্স করো নাই তারা যেন অবিলম্বে আমার সাথে পার্সোনালি হলেও রেসপন্স করে এই ব্যাপারগুলো নিয়ে। তো আমি বেশি রেসপন্স পাইছি এই প্রথম ইস্যুটার ব্যাপারে, এই জন্য আমি প্রথম ইস্যুটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো। মানে আমার চিন্তা ছিল এটা যে যেটাতে মোটামুটি সবাই বেশি অ্যাটাক করবে আমি ওইটা নিয়ে একটু কথা বলবো ইন ডিটেলস, মানে যতটুকু বলা যায় একটা ক্লাসে আর কি। কারণ এগুলা, এই ধরনের হ্যাবিট গুলো করতে হলে আমরা হয়তো পরবর্তীতে ডেডিকেটেড রাইটিং ক্লাস করাবো ইনশাল্লাহ, যে প্রত্যেকটা টপিক নিয়ে মেবি 3টা 4টা করে ক্লাস। সো ইনশাল্লাহ তখন আমরা এগুলো আরো ডিটেলস জানবো। তো আমরা প্রথমে সবকিছু বলার আগে আমি কিছু ইয়ে কি যেন বলে কিছু রেসপন্স তোমাদের সামনে দেখাই। এগুলো আমি কপি করেছি, তোমরা আমাকে যে মেসেঞ্জারে দিয়েছো। সো উইদাউট মেনশনিং এনি নেম আমি জাস্ট মেসেজগুলো রাখছি। তা আমি তোমাকে দেখাতে চাই যে এগুলোর কি কি প্রবলেম আছে। প্রথমত এটা, তারপর আমি একটা স্ট্যান্ডার্ড রেসপন্স লেখার ব্যাপারে কি করা যায় সেটা আমি একটু তোমাদের বলার চেষ্টা করব। সো এটা একটা রেসপন্স আমরা দেখতেছি, এটার লেন্থ হচ্ছে কাইন্ড অফ 235 ওয়ার্ডস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 235 ওয়ার্ডস এর একটা রেসপন্স। তো আমরা প্রথমে লেন্থ নিয়ে কথা বলতেছি, আমরা তারপরে আমাদের সেকেন্ড যে রেসপন্সটা মনে করে পাইলাম এটা, সেটা হচ্ছে 351 ওয়ার্ডস এর একটা রেসপন্স। মনে করো এটাকে আমরা আরেকটা একটা কালার দিয়ে ডিনোট করে রাখি। তারপর আমাদের মনে করো এখানে ইস্যুটা ওয়ান হিসাবে আরেকটা রেসপন্স পাইছি, এটা কম্পারেটিভলি একটু বড়, সরি। সো এটা কম্পারেটিভলি একটু বড়। তো এইটা হচ্ছে তোমার 395 ওয়ার্ডস এর একটা রেসপন্স। তাহলে আমি এটা কেন বলতেছি, ওয়ার্ড নিয়ে কেন বলতেছি সেটা একটু বলি। তো এটা হচ্ছে তোমার ইটিএস এর বিভিন্ন, ওরা করে ওদের প্রিভিয়াস ইনফরমেশন শেয়ার করে, মানে লেন্থ গুলো কেমন হওয়া উচিত একটা ভালো রাইটিং এর জন্য। সো সেইখানে তোমার স্ট্যান্ডার্ড গুলো আমি একটু বলি তোমাদেরকে প্রথমে। তো তোমার আসলে এই ব্যাপারে একটা কমপ্লিট ধারণা থাকা প্রয়োজন। সেটা হলো এরকম যে মনে করো একটা ভালো রাইটিং, মানে যেগুলো আসলে তোমার ব্যান্ড 6 এর রাইটিং, অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস ব্যান্ড 6। সো ব্যান্ড 6 এর যেগুলো রাইটিং সেগুলো লেন্থ হয় মোটামুটি তোমার 650 থেকে 800 ওয়ার্ডস, এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 650 থেকে 800 ওয়ার্ডস, অথবা তোমার ইভেন মোর। আমরা 650 না বলে আমি এখন যে রেঞ্জটা দেখতেছি আমরা 700 বলতে পারি, মনে করো 700 থেকে 800। সো ইটস প্রিটি টাফ। ঠিক আছে, কারণ তোমাকে টোটাল 30 মিনিটস টাইম দেওয়া হবে। তুমি চিন্তা করো যে তোমার নট অনলি তোমার কি বলে যে তোমার ওয়ার্ড মেকিং পাওয়ার থাকলেই চলবে না, তোমার টাইপিং স্পিডও থাকতে হবে এগুলো করার জন্য। কারণ তুমি চিন্তা করো, বলা হয়ে থাকে যে ইস্যুটাকে বা এই রাইটিং গুলোতে ম্যাক্সিমাম হচ্ছে তুমি 2 থেকে 3 মিনিট ভাববা, তারপর লিখতে শুরু করবে। তো মনে করো ধরে নিলাম যে তুমি 28 মিনিট লিখছো, অথবা মনে করো তুমি 25 মিনিট লিখছো, কারণ লাস্টে কারেকশন করাও একটা ইস্যু। তো যদি তুমি 700 ওয়ার্ড লিখতে হয় তোমার 25 মিনিটে, তাহলে 1 মিনিটে প্রায় 30টা ওয়ার্ড লিখতে হবে তোমাকে। 1 মিনিটে 30টা ওয়ার্ড আমি বলবো যে ভালোই ডিফিকাল্ট। সবার জন্য না হয়তো, কিন্তু অনেকের জন্য, আমার জন্য ডিফিকাল্ট। আমি এটা নিয়ে খুব কাজ করতেছি, রাইটিং নিয়ে। আমার আমার স্পিড এখন 23-24 টাইপের পার মিনিট।
আমি এখনো 30-তে পৌঁছাইতে পারি নাই, তো আমার টার্গেট হচ্ছে 30 যদি আমি পারি। তাহলে প্রথম কথা হলো যে এটা হলো যে ব্যান্ড 6 এর একটা তোমার লেন্থ। এরপরে ব্যান্ড 6 বাদ দিয়ে আমরা যদি ব্যান্ড 5-এ আসি, যদি আমরা, তাহলে মনে করো আমাদের এই লেন্থটা হবে হচ্ছে এরকম যে তোমার 600 থেকে বা সরি, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি যা দেখি সেটাই বলে, এটা মনে করো 550 থেকে 650 আর 700, তো মনে করো 550 থেকে হ্যাঁ 650 বা 600 650, হ্যাঁ এটা এটা হচ্ছে ব্যান্ড 5। এখন আমরা নর্মালি বলেছি যে ব্যান্ড 4 কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মিনিমাম দিক দিয়ে বললে, এগুলো তো অবশ্যই অনেক ভালো, যত ভালো তত ভালো। তো তোমার যদি 4.5 পেতে হয় তাহলে মোটামুটি তোমার রেঞ্জ হতে হবে 450 থেকে 500, ঠিক আছে? সো মনে করো যে আমরা এটাকে একটু বাড়াই বলতেছি যে 480 থেকে মনে করো 530 এরকম। আর যদি তুমি ব্যান্ড 4 এক্সপেক্ট করো, যেটা আমাদের একটা মিনিমাম এক্সপেকটেশন, আমরা চাই যে মিনিমাম আমাদের রেঞ্জটা যেন 4 বা 3.5 এর নিচে কোনোভাবেই না আসুক। সো 4 হতে গেলে বলা যে 450 থেকে তোমার এরকম যে 480 বা 90 বা 500, এবং তোমার হচ্ছে যে 3.5 হতে হলে লাইক 400 থেকে 450। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের রেসপন্সটা যথেষ্ট কম হয়ে যাচ্ছে। হয়তো তোমরা টাইম নিয়ে লিখো নাই, বাট আমরা যদি শিখতে চাই সেহেতু আমাদের স্ট্যান্ডার্ড রেসপন্সের ব্যাপারে একটা ভালো আইডিয়া থাকতে হবে। সো আমাদের রেসপন্স খুব লেস হয়ে যাচ্ছে। যারা মনে করো যে লাইক 230 ওয়াট বা 240 ওয়াট, এটা ওয়ে অফ লিমিট, মানে আমাদের যে এক্সপেকটেশন তার তুলনায় অর্ধেক বলা যায়। আমরা যদি মনে করি যে 450 কে টার্গেট করি, 450 কিন্তু তোমার খুব ইজিলি গেটেবল, ঠিক আছে? 450 কিন্তু এমন ডিফিকাল্ট কিছু না। তুমি যদি জাস্ট একটু চিন্তা করো যে তুমি 450 ওয়াট ডিভাইডেড বাই মনে করো 25 মিনিটস, তাহলে অনলি 18 ওয়াট লেখা লাগে তোমার পার মিনিটে, এবং সেটা এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার না। সো এই লেভেলটা অ্যাটলিস্ট মেনটেন করতে হবে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে যখন আমি তোমাদেরকে রেসপন্স লিখতে দেবো, যেমন আমাদের নেক্সট ক্লাসে আর্গুমেন্ট প্রম্পট আছে, আর্গুমেন্ট প্রম্পটে আমি তোমাদের যেসব রেসপন্স লিখতে দেবো, আমি আশা করব যে তোমরা আমাকে যেসব রেসপন্স জমা দিবা এগুলোর রেঞ্জ যেন মিনিমাম এরকম মানে 450 ওয়ার্ডস হয়। এটা হলো ফার্স্ট কথা। এরপর আসো যে তোমার, তাহলে আমি লেন্থ নিয়ে আমার মনে হয় আমি এই ব্যাপারটাকে কমপ্লিটলি ক্লিয়ার করেছি। লেন্থের ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আই এম ওয়েটিং ফর এনি কাইন্ড অফ কোশ্চেন লেন্থ নিয়ে। ওকে, মেবি আই মেড ইট প্রিটি ক্লিয়ার। এরপরে স্ট্রাকচার নেই। সো আমি প্রথম ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে এই যে এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের স্টেটমেন্ট বলতে এই যে মনে করো কমপ্লিটলি অ্যাগ্রি, কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি, এটা হচ্ছে খুব বেশি হার্ড একটা স্টেটমেন্ট। অর্থাৎ মানে একটা কমপ্লিট বায়াসড হয়ে যাওয়া, একটা লাইনে চলে যাওয়া, এই ধরনের স্টেটমেন্ট কিন্তু তোমার এক্সপেক্টেড নয়, ঠিক আছে? কারণ একটা মানুষ যে কোনো একটি স্টেটমেন্টে 100% সহমত পোষণ করা মানে হলো, মানে ইন টার্মস অফ জিআরই, জিআরই তোমাকে এটা কেন করাচ্ছে, অ্যানালাইটিক্যাল রাইটিং এর পিছনে মোটিভটা কি? মোটিভটা হচ্ছে যে তুমি যদি ভালো রিসার্চ আর্টিকেল, জার্নাল আর্টিকেল সেগুলো থেকে পড়ে বা সেগুলোর ব্যাপারে তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এটার পিছনে মূল মোটিভ। সো যে কোনো মানুষ যদি কোনো একটা ব্যাপারে কমপ্লিটলি ডিসএগ্রি করে অথবা কমপ্লিটলি অ্যাগ্রি করে, তাহলে এটা ইন্ডিকেট করে যে তার বোথ সাইড চিন্তা করার ক্ষমতা কম, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড এনিওয়ান, আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। সো তার দুই দিকেই, কোনো একটা ঘটনার দুই দিকেই চিন্তা করার ক্ষমতা কম, এটা ইন্ডিকেট করে। সো এই সেন্সে এই যে কমপ্লিটলি অ্যাগ্রি অথবা কমপ্লিটলি ডিসএগ্রির যে ব্যাপারটা, এটা হচ্ছে যে তোমার একটা নেগেটিভ কনোটেশন, এবং এটা ইউজুয়ালি
আমি যতটুকু শিখছি তাতে করে এটা আমরা ফলো করব না, আমরা এই কথা কখনোই লিখবো না যে আই এম কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এরকম লিখবো না। আমরা বলতে পারি যে আই এম কাইন্ড অফ অ্যাগ্রি অর পার্শিয়ালি অ্যাগ্রি, আর মনে করো যে আই এম মডারেটলি অ্যাগ্রি, এগুলো আমরা বলতে পারি। মডারেটলি অ্যাগ্রি, মডারেটলি ডিসঅ্যাগ্রি বলতে পারি। তো মডারেটলি অ্যাগ্রি বললে কি বোঝায়? মডারেটলি অ্যাগ্রি বললে বোঝায় যে তুমি মোস্ট অফ দ্য টাইম কথার সাথে অ্যাগ্রি করো, কিন্তু এর এগেনস্টেও কোনো লজিক থাকতে পারে এবং সেই লজিকের ব্যাপারে তুমি একদম উদাসীন নও, সেই লজিকের ব্যাপারে তোমার যে কোনো গুরুত্ব নাই এরকম কোনো ব্যাপার না, ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, হ্যাঁ সেই ব্যাপারেও তোমার একটা ইন্টারেস্ট আছে। তাহলে আমরা এই কথাটা লিখবো না কখনোই, ঠিক আছে? এটা হলো স্ট্রাকচারের ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো, মেবি তোমরা মেসেজে দিয়েছো তো আমি জাস্ট কপি করেছি, তো এখানে স্ট্রাকচার মানে প্যারা দেখা যাচ্ছে না, সো বেসিক্যালি প্যারা করতে হবে আর কি। সো হতে পারে যে এটা মেসেঞ্জার থেকে কপি করার জন্য, তো আমি এটা কারো ফল্ট হিসেবে ধরতেছি না, বাট আমি বলতেছি যে স্ট্রাকচারের দিক দিয়ে আমাদের কিছু মানে প্যারা থাকতে হবে, ঠিক আছে? তো আমি সেগুলো একটু ক্লিয়ার করবো যে কি কি প্যারা থাকতে হবে। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে কপি করা, এইটা আবার একটা খুব নেগেটিভ জিনিস। কপি করা মানে হচ্ছে, আমি তোমাকে একটু বোঝাই। যেমন মনে করো, দ্য বেস্ট ওয়ে টু টিচ ইজ টু প্রেজ পজিটিভ অ্যাকশন অ্যান্ড ইগনোর নেগেটিভ অ্যাকশন। তাহলে হুবহু এই এই জিনিস আমি কিন্তু আমার হাই স্কুল লাইফে প্রচুর করছি। আমার ইংরেজি নলেজ বেসিক খুবই দুর্বল ছিল আমি বলবো সেই সেন্সে, এখন আমি যতটুকু বুঝি। তো কোনো ব্যাপারে কিছু লিখতে দিলে ওই কথা বারবার রিপিট করা, এটা একটা নেগেটিভ জিনিস। এটা তুমি একদম হেডলাইনে দাও বা মাঝখানে দাও, কারণ এই জিনিসটা ইন্ডিকেট করে যে তুমি আসলে ইংলিশ বা সেন্টেন্সটা বুঝো না, তুমি জাস্ট রিডিং করছো, বুঝছো? মনে করো আমি কোনো কিছু রিড করতেছি যে দ্য বেস্ট ওয়ে টু টিচ প্রেজ পজিটিভ অ্যাকশন এন্ড ইগনোর নেগেটিভ ওয়ান, তাহলে এটা আমি যদি বুঝি, তাহলে ওরা বলে যে কেউ যদি কোনো একটা জিনিস বুঝে তাহলে সে কি করবে? রিফ্রেশ করবে। রিফ্রেশ করবে মানে নিজের ভাষায় লিখবে। যখন তুমি জিনিসটাকে নিজের ভাষায় লিখবা তখন এটা ইন্ডিকেট করবে, তখন যে অ্যানালাইসিস করবে যে রাইটিংটা, সে বুঝবে যে না তুমি জিনিসটা বুঝছো। কিন্তু যখন তুমি হুবহু সেন্টেন্স বাই সেন্টেন্স বইয়ে যেরকম ওয়ার্ড ইউজ করছে বা কোশ্চেনে যেরকম ওয়ার্ড ইউজ করছে সেটা লিখবা, তখন এটা ধরে নেওয়া হবে যে তুমি জিনিসটা বুঝো নাই, তুমি জাস্ট পড়ছো এবং তারপর লেখা শুরু করে দিয়েছো, তোমার মাথায় কিছু ঢুকে নাই, তুমি অ্যানালাইসিস করতে পারতেছো না। সো টাইটেল, হ্যাঁ টাইটেল দেওয়া যাবে না মিস্টার জালাল, যেটা ছিল সেটা কোনোভাবেই দেওয়া যাবে না। এটাকে তুমি রিফ্রেশ করে লিখতে পারো। রিফ্রেশ করা মানে কি আমি একটু তোমাকে বুঝাই বলছি। মনে করো যে তুমি এটা বলতে পারো যে এখানে দেওয়া আছে দ্য বেস্ট ওয়ে টু টিচ ইজ টু প্রেজ পজিটিভ অ্যাকশন অ্যান্ড ইগনোর নেগেটিভ অ্যাকশন। এখন দেখো এগুলোর যে সিনোনিম সেগুলো তুমি ইউজ করো। যে তোমার মানে বেস্ট ওয়ে বলা আছে, তুমি মনে করো বেস্ট ওয়ে বললা না, তুমি বলো স্মার্ট ওয়ে বললা, অথবা তুমি মনে করো যে বললা যে তোমার ইট ইজ এ গুড অ্যাপ্রোচ, এরকম বললা যে ইট ইজ এ গুড অ্যাপ্রোচ টু তোমার কি এটা প্রেজ পজিটিভ অ্যাকশন, এরকম বললো। যে তোমার মনে করো যে এটা অ্যাডমায়ার দ্য পজিটিভ অ্যাকশন, আর পজিটিভ না বলে আমরা বলতে পারি অ্যাডমায়ার দ্য গুড বিহেভিয়ার। হ্যাঁ, কারণ এখানে অ্যাকশন মানে কিন্তু বিহেভিয়ার বোঝাচ্ছে। কারণ দেখো টিচিং এর ক্ষেত্রে অ্যাকশন মানে কি, স্টুডেন্টরা কি টিচারদের সাথে মারামারি করবে? করবে না। তাহলে এখানে অ্যাকশন মানে বেসিক্যালি টিচার স্টুডেন্টের মধ্যে তোমার যে রিলেশন বিহেভিয়ার সেটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? মানে টিচারের যে কথাবার্তা স্টুডেন্ট সেটা ফলো করতেছে, শুনতেছে, এরকম ব্যাপার স্যাপার সেটা বলতেছে। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো যে ইট ইজ এ গুড অ্যাপ্রোচ টু অ্যাডমায়ার দ্য গুড বিহেভিয়ার অফ স্টুডেন্ট অ্যান্ড ইগনোর দ্য, মনে করো ইগনোরকেও তুমি রিফ্রেশ করতে পারো যে নেগলেক্ট দ্য ব্যাড বিহেভিয়ার। তাহলে দেখো যে তুমি যে পুরো সেন্টেন্সটা বললা, এখানে কোনো জায়গায় তোমার এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করছে একটাও ইউজ করলাম। তো যখন একজন অ্যানালাইসিস যে করবে সে যখন এটা পড়বে তখন বলবে না এই ছেলে বুঝে, এই ছেলে বা এই মেয়ে বা যেটা লিখছে যে লিখছে সে এই সেন্টেন্সটা বুঝছে, তার মাথায় ঢুকছে। কারণ তোমার মাথায় ঢোকা মানেই কিন্তু তুমি এটাকে তোমার সামারি করে লিখতে পারতেছো, ঠিক আছে? মানে তোমার নিজের ভাষায় লিখতে পারতেছো। তো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কখনোই হুবহু যে ধরনের সেন্টেন্স বা যে ধরনের ওয়ার্ড দেওয়া আছে
সেগুলো ইউজ করা যাবে না। এগুলো ইউজ করা মানে হচ্ছে যে তুমি হচ্ছে বুঝো নাই। এটা যদি তুমি বুঝছো, মনে করো তুমি বুঝছো, কারণ এই যে এখানে যে সেন্টেন্সটা, এটা না বোঝার কিছুই নাই। কিন্তু এইটা তো আর তুমি নিজে গিয়ে বলে আসতে পারবে না যে স্যার আমি বুঝছি। এটা তোমার লেখা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং সেটা এখানে করতেছে না। সো এইটা তোমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে কিছু স্টেটমেন্ট তোমরা একটু যদি কেউ নোট ডাউন করো খুব ভালো হয়। আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করলাম সবার জন্য, আমি নিজেও দেখলাম যে আমি সবকিছু বলতে পারছি কিনা। তো প্রথম ব্যাপার যেটা বললাম অ্যাবাউট লেন্থ, ঠিক আছে, লেন্থ ইজ ইম্পর্টেন্ট। তো লেন্থ গুলো আমি প্রথমে বলেছিলাম, আমি রিপিট করতে চাচ্ছি না। দ্বিতীয় যে কথাটা বললাম সেটা হলো যে এরকম কমপ্লিটলি এগ্রি বা কমপ্লিটলি ডিসএগ্রি করা যাবে না। তৃতীয় কথা যেটা বললাম সেটা হলো যে প্যারা থাকতে হবে, ঠিক আছে। এবং চতুর্থ কথা এই মুহূর্তে যেটা বললাম যে যেটা ডাইরেক্ট স্টেটমেন্টে বলবে যে ওয়ার্ড গুলো দিয়ে, সেই ওয়ার্ড ইউজ করা যাবে না, এটাকে রিফ্রেশ করতে হবে, এটাকে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে। তো এই আর কি, মানে এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মোটামুটি। এখন আমি চেষ্টা করব যে, হ্যাঁ বলো রিজার্ভ। স্যার রিফ্রেজের বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করেন। আচ্ছা, রিফ্রেজের বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। আচ্ছা, তুমি তুমি আমাকে বলো, মনে করো তুমি হিন্দি বুঝো, হিন্দি বুঝো স্যার বেসিক লেভেলে। মোটামুটি, তাই না? তো মনে করো যে আমরা হিন্দি বা অন্য কোনো ভাষার কথা বলছি, মনে করো যে আমরা এরকম গল্প পড়েছি না, যে ছোটবেলায় এরকম মজার করে, যে লাইক মনে করো যে সে 3টা ইংরেজি শিখছে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি একদম, যে ইয়েস নো ভেরি গুড, জাস্ট 3টা ইংরেজি শিখছে। আমরা ছোটবেলায় এগুলো নিয়ে কথা বলতাম, মজা করতাম। তো সে এই 3টে ইংরেজি শিখছে, এখন তোমার পার্ট নিতে নিতে যে পুলিশ আসছে, পুলিশের ব্যাপারে কোনো একটা, মনে করো আমি পুরো ঘটনা মনে নাই, আমি জাস্ট মূল পয়েন্টে আসতে চাচ্ছি। তো পুলিশ মনে করে বলছে যে তুমি কি এই কাজ করছো, মনে করো নেগেটিভ কোনো কাজ। তো সে পুলিশের সামনে ভাব নিয়ে বললো যে ইয়েস। তোমার সাথে কি আর কেউ ছিল? নো। তাহলে তোমাকে এখন জেলে পুরা হবে। ভেরি গুড। তার মানে কি দাঁড়াবে, সে বেটা কিছু বুঝে নাই, জাস্ট 3টা ওয়ার্ড শিখছে, ঠিক আছে। এইটাই হলো কথা। তাহলে এখন এই 3টা ওয়ার্ড ইয়েস নো ভেরি গুড, 3টা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড ছিল, এবং সে শিখছে, এবং হচ্ছে সে কিছু বুঝে নাই, এটা মনে করো যে ইউজ করে দিয়েছে, বিপদে পড়ে গেছে। এখন এইখানে তোমার এরা বলে যেটা, আই মিন তোমার রাইটিং এ যেটা বলে যে কোনো একটা ওয়ার্ড মনে করো তোমার কোটেশনে দেওয়া আছে, লাইক এখানে দেওয়া আছে দ্য বেস্ট ওয়ে টু টিচ ইজ টু প্রেজ অ্যাকশন অ্যান্ড সরি প্রেজ পজিটিভ অ্যাকশন অ্যান্ড ইগনোর নেগেটিভ ওয়ান্স। তাহলে এখন এটা তো রিডিং করতেছে, সবাই পড়তেছে, তুমি পড়তেছো, যে বুঝছে সেও পড়তেছে, যে বুঝে নাই সেও পড়তেছে। এখন যদি মনে করো যে হুবহু এই সেন্টেন্সটাই তুমি তোমার লেখার মধ্যে আনো, তাহলে এটা ইন্ডিকেট করে যে তুমি বুঝো নাই। হতে পারে তুমি বুঝছো, কিন্তু যে পড়বে সে মনে করবে যে তুমি ওটা বোঝো নাই, তুমি এখানে যা আছে সেটা লিখতেছো, কারণ তুমি রিস্ক নিতে চাচ্ছ না। রিস্ক নিয়ে মানে কি, তুমি যখন প্যারাফ্রেজ করবা, রিফ্রেজ করবা, মানে নিজের ভাষায় লিখতে চাবা, তখন পুরোপুরি যে ভাব অর্থ এখানে বোঝাচ্ছে সেটা নাও হতে পারে। এই যে রিস্ক, সেই রিস্কটা তুমি নিতে চাচ্ছ না। তো সেই রিস্কটা নিতে না চাওয়াটা হচ্ছে তোমার দুর্বলতা, এবং সেটা হচ্ছে তোমার রাইটিং স্কিল কমায় দিচ্ছে, তোমার মার্কস কমায় দিবে ডেফিনেটলি। বুঝতে পারছো মিস্টার রেজাউল বারী খান আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তো এই হলো রিফ্রেজিং। রিফ্রেজ করতে হবে মানে তোমার যে কথাটা বলবে সেই কথাটা নিজের মতো করে বলতে হবে, ঠিক আছে। যেমন মনে করো অনেক কথা অনেক কিছু ভাবে বলা যায়, যেমন মনে করো যে আই লাভ পিৎজা, সাপোজ একটা ওয়ার্ড, অথবা আই লাভ মনে করো যে বিরিয়ানি। তাহলে এখন মনে করো যে তোমার কোটেশনে দেওয়া আছে আই লাভ বিরিয়ানি, এখন তুমি বারবার ওই কথাটাই লিখলা যে না, হি লাইকস বিরিয়ানি, হি লাভ বিরিয়ানি, হি লাভ বিরিয়ানি। এখন মনে করো হি লাভস বিরিয়ানি এরকম লিখলাম মনে করো। এখন যে অ্যানালাইসিস করবে সে মনে করবে যে তুমি আসলে লাভ মানে কি সেটাই জানো না। তুমি যদি সেটা জানো, তাহলে এটা সিনোনিম লিখো না কেন, ঠিক আছে। যে অনেক কথাই তো বলা যায়, তো সেগুলো বলো। প্লিজ পার্ডন মি, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, তো মনে করো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমার মনে করো যে বিরিয়ানি ইজ হিজ ফেভারিট ফুড, তুমি এটা বলতে পারো। আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম একটু আগে, তাহলে হি লাভস বিরিয়ানি না বলে যখন তুমি বললা যে বিরিয়ানি ইজ হিজ ফেভারিট ফুড, তখন কিন্তু এটা বুঝাইলো যে তুমি জিনিসটা বুঝছো, তুমি তার কথাটা বুঝছো, সে যে বিরিয়ানি লাইক করে সেই জিনিসটা তুমি জানো, বুঝছো। এটা ইন্ডিকেট করে দিস ইজ ইম্পর্টেন্ট হিয়ার, এটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট যে তোমাকে এই জিনিসটা বলতে হবে নিজের ভাষায়, একদম হুবহু যেভাবে আছে তুমি সেভাবে বলতে পারো না, সেভাবে বললে তোমার এটা ইন্ডিকেট করবে যে তুমি এটা বুঝো না। সো আমার মনে হয় যে আমি বেসিক স্ট্রাকচারের ব্যাপারে আমি কিছু কথা বলেছি, ভুলের ব্যাপারে আমাদের তো সবার আসলে বিগিনিং লেভেল, সো ভুল হতেই পারে। So আমরা আসো যে তাহলে তোমার ভুলের পার্সপেক্টিভে আমরা কিছু স্ট্রাকচার দাঁড় করাই, একটা একটা আমরা স্ট্রাকচার দাঁড় করাই যাতে করে আমরা লিখতে পারবো, এবং আমি চাইবো যে তোমরা সবাই এই স্ট্রাকচার ফলো করে লেখা অভ্যাস করো। সো লেটস মুভ টু অ্যানাদার ওয়ার্ড স্লাইড। আচ্ছা, তো মনে করো যে তোমার এইখানে আমি একটা লেখা শুরু করেছিলাম, যদিও আমি নিজেই দেখা যাচ্ছে যে এখানে পুরোপুরি এটাকে কপি করেছি, যেটা অবশ্য ঠিক না। সো আমি তাড়াহুড়ো করে তোমাদের সাথে, মানে আমি আসলে আজকে যখন প্রিপারেশন নেওয়ার সময় তখন একটা মিটিং পড়ে গেছিল, সো আমি আসলে ওই সময় পুরোপুরি ইউজ করতে পারিনি। সো আই হ্যাভ টু চেঞ্জ ইট। বাট যেটা বলছিলাম, যে মনে করো তুমি এইভাবে শুরু করো যে আই আই পার্শিয়ালি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তাহলে তুমি আসলে কমপ্লিটলি এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করো না। তো তুমি যখন স্টেটমেন্ট দিচ্ছ কোট আনকোট, তখন কিন্তু হুবহু লিখতে পারো আচ্ছা আমি এটা ঠিক, মানে আগের কথাটা পুরোপুরি বলি ঠিক বলি নাই। সো একটা জিনিস হচ্ছে নিজের ভাষায় লেখা, একটা হচ্ছে কোটেশন লেখা। সো কোটেশন তো তোমরা বুঝো, এখানে কোটেশন তো এই যে কোট আনকোট মানে তোমার এই যে ইনভার্টেড কমার মধ্যে বলা যায় এটা হুবহু যেটা আছে, তবে এটাও মানে ইয়ে করে, ডিসকারেজ করা হয়। তো আমি বলতেছি না যে এটা ভালো, তবে আমি লিখেছি বলে যে আমি নিজের সমর্থনে একটা যুক্তি দাঁড় করাচ্ছি, ব্যাপারটা এরকম না। বাট আমি বলছি যে এটা বেস্ট ওয়ে না, কোটেশন লেখা বেস্ট ওয়ে না। কিন্তু যদি লিখো তাহলে এরকম কোট আন কোট দিয়ে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে তুমি লিখতে পারো, কারণ ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু লেখা মানে এটা বোঝায় যে আরেকজনের উদ্ধৃতি, এবং আরেকজনের উদ্ধৃতি ঠিক যেরকম আছে সেরকম দিতে হয়। সো এটা তুমি লিখতে পারো, কিন্তু এটা দিস ইজ নট এ বেস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, তাহলে তুমি শুরু করতে পারো এরকম যে আই পার্শিয়ালি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, মনে করো যে বেস্ট হয়ে এটা যা হলো। এখন তোমার এই যে পার্শিয়ালি অ্যাগ্রি বললা না, সো পার্শিয়ালি অ্যাগ্রি অর মডারেটলি অ্যাগ্রি অর মডারেটলি ডিসঅ্যাগ্রি, এটা যে বলবা সেইটার একটা তোমার ঝলক, অর্থাৎ সেইটার একটা তোমার মানে সামারি, আর সেটার একটা ইন্ডিকেশন তোমার এই একদম মেইন প্যারার মধ্যেই থাকতে হবে, যে তুমি আসলে কোন ব্যাপারটা পছন্দ করতে চলেছো, কোন ব্যাপারটা ডিনাই করতে চলেছো। মানে তোমার মেইন প্যারাটা, ফার্স্ট প্যারাটা দেখেই জানো, মানে একজন বুঝতে পারে যে আচ্ছা তুমি কোন দিকে তাহলে এই প্যাসেজটাকে এগ্রি করতে চাও আর কোন দিকে ডিসএগ্রি করতে চাও। সো মনে করে এখানে বলা আছে যে চিলড্রেন শুড বি রিওয়ার্ডেড উইথ দ্য পারফরমেন্স। দেখো এখানে কিন্তু রিফ্রেশ করা হয়ে গেছে, দেখো এখানে ছিল প্রেইজ, এখানে বলছে রিওয়ার্ড, ঠিক আছে। এখানে হচ্ছে পজিটিভ অ্যাকশন, এখানে বলছে পারফর্ম ওয়েল। সো এইগুলো হচ্ছে রিফ্রেজিং, ঠিক আছে। তুমি এইভাবে চেঞ্জ করবা একদম। এখানে এই কথাগুলো কিন্তু এখন মনে করো যে লিখতেছে তার, এইটা কিন্তু কোটেশনের বাইরে চলে এসছে। এখন তোমার কথা, এখন তোমার কথা কিন্তু তুমি একদম হুবহু যেরকম আছে সেরকম লিখতে পারো না। তো তখন তুমি মনে করো এরকম লিখলে যে চিলড্রেন শুড বি রিওয়ার্ডেড হোয়েন দে পারফর্ম ওয়েল, হাউএভার দে শুড নট বি ইগনোরড ফর পারফর্মিং সাব অপটিমালি। তার মানে বললো যে তারা যদি নেগেটিভ পারফর্ম করে, নেগেটিভ মানে আন্ডার দা কোয়ালিটি, মানে যেরকম হওয়ার কথা সেরকম না হুবহু, একটু যদি লো কোয়ালিটির হয়, তাহলেও তাদেরকে একদম ইগনোর করা উচিত না, তাদেরকে একদম মনে করো ডিনাই করা উচিত নয়, নেগলেক্ট করা উচিত নয়। তো এখানে মনে করো ইগনোরের পরিবর্তে নেগলেক্টেড দেওয়া যেতে পারতো, সেটা আরো ভালো হতো। মানে একদম ডাইরেক্ট যে রিফ্রেজিং যে ব্যাপারটা বলছি সেটা মেনটেন করা যেত আর কি, ঠিক আছে।
সো তাহলে তুমি এই একটা লাইন দিয়ে তুমি বুঝাই দিছো যে তুমি পুরোপুরি এগ্রি করো না কেন, কারণ এই যে লাস্টের যে অংশটা ইগনোর নেগেটিভ ওয়ান, এই কথাটার সাথে তুমি পুরোপুরি একমত না, যে একদম একটু খারাপ হলে যে তাকে ইগনোর করতে হবে এই জিনিসটার সাথে তুমি একমত না। তারপর তুমি লিখছো যে ফর পারপোজ অফ দিস অ্যাসে দ্য টার্ম অ্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ বিহেভিয়ার উইদিন দ্য ক্লাসরুম। তাহলে তুমি এটা ডিফাইন করে দিছো যে এখানে অ্যাকশন বলতে আসলে কি বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু একদম ক্লিয়ার একটা মেসেজ ইন্ডিকেট করে যে এই প্যাসেজে কি বুঝাইতে চলেছো তুমি। তোমার অবস্থানটা এই সেন্টেন্সটা একদম ক্লিয়ার বোঝাচ্ছে যে তুমি আসলে মনে করো যে তুমি আসলে কি করো, যে কতটুকু এগ্রি করো কতটুকু ডিসএগ্রি করো সেটা বোঝাচ্ছে। আর এখানে অ্যাকশনটাকে তুমি একটু ডিফাইন করছো, এটাও মানে যে যখন কেউ অ্যানালাইসিস করবে তখন বুঝবে যে তোমার হচ্ছে এটা মানে তুমি আসলে এই অ্যাকশন শব্দটা কিভাবে নিচ্ছ তোমার পরবর্তী ওয়ার্ড। এখন আসো তোমার প্যারাগ্রাফের কথা যেটা বললাম, তাহলে এটা হলো তোমার বিগিনিং। তাহলে এখন মনে করো যে তুমি লেখাগুলো বিভিন্ন ভাবে শুরু করতে পারো। যেমন মনে করো যে তুমি বলতে পারো এরকম যে ফার্স্ট অফ অল, তাহলে মনে করো যে তুমি একটা আলোচনা শুরু করলে একটা পয়েন্ট দিয়ে, তাহলে একটা পয়েন্ট নিয়ে তুমি বলবা। তাহলে এখানে তোমার দুইটা স্ট্যান্ডিং ছিল, একটা হলো তুমি সাপোর্ট করো যে সে প্রেইজ করাটা সঠিক, আরেকটা হলো যে তুমি একটু খারাপ করলে যে পুরোপুরি ডিনাই করা উচিত না সেটাকে তুমি মানে ডিনাই করা উচিত সেটাকে তুমি রিজেক্ট করো। তাহলে ফার্স্ট অফ অল মানে তুমি তাহলে এখন তোমার প্রথম পয়েন্টের ব্যাপারে কিছু কথা বলবা, যে তোমার যেটা ভালো সেটাকে তুমি ইয়ে করো, ঠিক আছে। এটা তো তুমি মনে করো যে বলতে পারো যে যে রিওয়ার্ডিং এ স্টুডেন্ট ক্যান বি এ গুড মেথড টু টিচ চিলড্রেন, ঠিক আছে। মনে করো যে তুমি এটা বলতে পারো, কিন্তু চেষ্টা করবা যে ওই যে মেইন সেন্টেন্সে যে শব্দগুলো ইউজ করছো ওগুলো যেন আর কখনো ইউজ না করা হয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তুমি বলতে পারো যে রিওয়ার্ডিং স্টুডেন্ট আর রিওয়ার্ডিং স্টুডেন্টই বলতে পারো। সো রিওয়ার্ডিং এ স্টুডেন্ট ইজ এ গুড থিং। হুম, মনে করো যে একদম সহজভাবে ক্যান বি গুড মেথড আর ক্যান বি গুড থিং বা ইজ এ গুড মেথড, ইজ এ গুড মেথড ফর টিচিং, টিচিং, ঠিক আছে। এটা বললা তুমি। এখন তুমি এটাকে একটু ইলাবোরেট করবা। তো তুমি যে ফার্স্ট অফ অল বলে একটা পয়েন্ট দিয়েছো, সেই পয়েন্টটা তো তুমি একটা একটা ছোট একটা সেন্টেন্স বলছো আর কি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে তুমি ইলাবোরেট করবে। ইলাবোরেট করবে মানে একটা এক্সাম্পল দিবা। এক্সাম্পল তোমার হতে পারে হাইপোথেটিক্যালি, আবার এক্সাম্পল হতে পারে যে তোমার ফ্যাকচুয়াল। তো ফ্যাকচুয়াল মানে যেটা এরকম হয়েছে ইতিহাসে আছে এরকম, ফ্যাকচুয়াল মানে বাংলাদেশে কোথায় হয়েছে এরকম কথা বলা যাবে না। ইতিহাস যেটা সত্য নাই সেটা ওরা মনে করো জানে না বাংলাদেশের ফ্যাক্ট। তুমি মনে করো দেশের কোন একটা ঘটনা বললা, সো সেটা হবে না। এটা ঐতিহাসিকভাবে সত্য, ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা তোমাকে সাপোর্ট করে এরকম কিছু, অথবা হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে মনে করো যে এরকম ইফ দিয়ে শুরু করা, যে মনে করো যে ইফ দ্য টিচার praises children for behavior that are desirable। মনে করো তোমার আমি মনে করে বললাম যে ইফ দ্য টিচার তোমার admire a student for good behavior। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে ওইখানে যে শব্দগুলো আছে ওগুলো আর না ইউজ করতে, ঠিক আছে, গুড বিহেভিয়ার। তাহলে মনে করো এটা আমরা কি বলবো যে দেন স্টুডেন্ট আর মোর লাইকলি টু রিপিট দেয়ার বিহেভিয়ার। স্টুডেন্টরা যে ভালো ব্যবহার করছে যেহেতু সে অ্যাডমিরেশন পাইছে, সে সেই বিহেভিয়ারটা আবার রিপিট করার চেষ্টা করবে। সো স্টুডেন্টস উইল তোমার কি বলে will likely to repeat those behavior. So student will more likely to repeat those behavior। হ্যাঁ, তাহলে আমরা এটা একটা হাইপোথেটিক্যাল কথা বললাম, মানে এটা কোনো কোথাও এক্সাম্পল থাকতে হবে এরকম কিছু না। তো এখন আরেকটা এক্সাম্পল দিব যেটা হাইপোথেটিক্যাল এবং যেটা সবাই বুঝতে পারবে। যেমন মনে করো আমি বললাম
যে এরকম যে সাপোজ মানে ফর এক্সাম্পল এরকম বললাম যে a student who complete his assignment on time, ঠিক আছে? সো মনে করে আমরা বললাম এই স্টুডেন্ট, তো এটা তো না বোঝার কিছু কিছু নাই, তাই না? সবাই বুঝবে এই স্টুডেন্ট who complete his assignment on time, মনে করো যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে অন টাইমে, তাহলে আমরা কি বলতে পারি যে তাকে যদি আমরা প্রেইজ করি তাহলে সে কি করবে, ইজ লাইকলি টু ওয়ান্ট টু ডু দ্য জব রিপিটেডলি, ঠিক আছে? সেই স্টুডেন্ট মনে করো যে হু কমপ্লিট হিজ অ্যাসাইনমেন্ট অন টাইম অ্যান্ড গেট অ্যাডমাইরেশন from his teacher, তাহলে সে he will তোমার কি মনে করো যে সে কি করবে, যে he will likely to complete or to continue his performance, হ্যাঁ, continue his performance। তাহলে এখন দেখো কি বললাম, এটা কিন্তু একটা এক্সাম্পল, এই এক্সাম্পল কিন্তু হাইপোথেটিক্যাল, অর্থাৎ মনে করো যে এই এক্সাম্পল তোমার এমন হওয়ার প্রয়োজন নাই যে একজন নাম দিয়ে দিলা যে অমুক এই কাজটা করেছে। এখন মনে করো তুমি অমুকের কথা বললা, সাপোজ মনে করো তুমি মনে করো সাপোজ যে শেরে বাংলাকে তোমাকে কোনো একটা কাহিনী বললা, এখন মনে করো এটা তুমি জানো, যে তোমার রাইটিংটা ইভ্যালুয়েট করবে সে জানে কিনা, তাহলে এইটা একটা ফ্যাক্টর। তাহলে এইভাবে এরকম এক্সাম্পল দেওয়া যাবে না। ওয়ার্ল্ড হিস্ট্রি যেগুলোকে তোমার রিকগনাইজ করে, যেমন মনে করো রোমান হিস্ট্রি, ইউরোপিয়ান হিস্ট্রি, বা এই যে অটোমান সাম্রাজ্যের হিস্ট্রি, যেগুলো আর কি ওয়ার্ল্ডের অধিকাংশ লোকের জানার কথা, সেরকম জিনিস কোট করা যায়, কিন্তু আদারওয়াইজ তোমার হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেওয়া ভালো। তাহলে মনে করো যে তুমি এখানে বললা যে একটা স্টুডেন্ট যদি তার অ্যাসাইনমেন্ট টাইমে দেয় এবং সেটার কারণে তার টিচার থেকে সে মানে ভালো কথা শুনে গুড মার্কস পায়, তাহলে সে তার পারফরমেন্সটা কন্টিনিউ করার একটা চেষ্টা করবে। তাহলে এটা তোমার মনে করো যে একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করতেছি তোমাদের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বা মিনিমাম একটা স্ট্রাকচার দাঁড় করানো, ঠিক আছে? এখন এই তুমি একটা পজিটিভ কথার কথা বলেছো না, এখন তুমি চাইলে আরেকটা পজিটিভ কথা বলতে পারো। ইউজুয়ালি এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে তোমার প্যারা হওয়ার কথা দুইটা, এই তো তিনটা বেসিক প্যারা, শুরু একটা শেষ একটা, পাঁচটা টোটাল। এটা হলো মিনিমাম একটা স্ট্রাকচার। তাহলে মনে করো যে তুমি ফার্স্ট অফ অল দিয়ে একটা কথা বললা, এখন তুমি মনে করো যে এটা বলতে পারো যে সেকেন্ডলি, ঠিক আছে? সেকেন্ডলি বললা, তাহলে এইগুলোকে তোমার এইভাবে আলাদাভাবে ডিফাইন করতে হবে যে তোমার এটা আলাদা একটা প্যারা। হ্যাঁ, যে তুমি শুধু মানে স্পেস দিয়ে লিখে দিলা, এটা কিন্তু তোমার আসলে 100% ইয়েটাকে, পারফরমেন্সটাকে এটাকে কিন্তু শো করে না। তো সেকেন্ডলি মনে করো তুমি এটা বলতে পারো এই যে তুমি গুড কথা নিয়ে আরেকটা এক্সাম্পল দিতে চলেছো, মানে এই যে আমি অ্যাসাইনমেন্টের কথা বললাম যে অ্যাডমিরেশন পাইলে সে ভালো কিছু করতে পারে, এরকম কথা। তো এটা আমরা সেকেন্ডলি মনে করো যে আমরা এখানে তাহলে আমরা রিপিট হবে না সেটা আবার খেয়াল করতে হবে, একই জিনিস যেন আবার রিপিট না করে। তো আমাকে একটু আরেকজন কেউ একটা আইডিয়া দাও দেখি। আমি তো একবার তোমার রিওয়ার্ডের কথা বলেছি, যে মার্কস এর কথা বা অ্যাডমিরেশনের কথা, আরেকটা কথা কি হতে পারে তার দিক থেকে একটু আইডিয়া আসুক, আমি একটু শুনি আর কি হতে পারে। এনিওয়ান, এনি আইডিয়া? সবাই কি আমার কথা শুনতেছো না? আচ্ছা, তো তাহলে কোনো আইডিয়া মাথায় আসতেছে না? আচ্ছা, তাহলে আমরা মনে করো যে আমরা এই যে আমরা অ্যাকশন বিহেভিয়ারকে ডিফাইন করছিলাম যে ক্লাসরুমের অ্যাকশন হিসাবে। তো ক্লাসরুমের অ্যাকশন কিন্তু যে এই যে বাড়ির কাজ দেওয়ার জমা নেওয়া এই ব্যাপারটার মধ্যে সীমাবদ্ধ না।
ক্লাসরুমের অ্যাকশন মনে করো যে তার ভদ্রতা, নম্রতা, সেগুলো হতে পারে। ক্লাসে তার অ্যাটিটিউড, সেটা হতে পারে। তার বন্ধু বান্ধবের সাথে তার আচার আচরণ, সেটা হতে পারে। টিচারদের সাথে তার কমিউনিকেশন লেভেলটা কেমন, সেটা হতে পারে। তাহলে এটা তুমি বলতে পারো যে মনে করো যে সেকেন্ডলি যে ছেলেটা তোমার ক্লাসে ভালো পারফর্ম করে বা ভালো বিহেভ করে, এখানে তোমার যে পারফর্ম সরি যে পজিটিভ অ্যাকশন বলা হয়েছে, তো পজিটিভ অ্যাকশন তো ভালো পারফর্ম করা, সেটা একটা পজিটিভ অ্যাকশন। ভালো বিহেভিয়ার করা, সেটা একটা পজিটিভ অ্যাকশন। তো তুমি বলতে পারো যে সেকেন্ডলি ইফ এ স্টুডেন্ট, মনে করো স্টুডেন্ট তোমার হচ্ছে কি করে, বিহেভ ওয়েল ইন ক্লাস উইথ হিজ টিচার অ্যান্ড হিজ তোমার কি বলে classmates. So if a student behaves, এটা ডেকোরাম বলতে পারি আমরা। কিছু কিছু জিআরই ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব যেগুলো আর কি আমাদেরকে লেখার কোয়ালিটিটা একটু বাড়াবে। আমরা মনে করো বিহেভস ওয়েল না বলে আমরা ডেকোরাম বিহেভ বলতে পারি। সো ডেকোরাম মানে হচ্ছে মানে একদম ভদ্র ব্যবহার, আচরণ, ঠিক আছে। সো তো সেক্ষেত্রে তাহলে he can get attention from all of his classmates and teacher. এখন এই একটা ব্যাপার আছে, এটা নিয়ে একটু ইয়ে আছে যে হি লিখবো না সি লিখবো নাকি হি অর সি লিখবো, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এইখানে তোমার রেসপন্সটা হচ্ছে যে তুমি একটা লিখবা, কোনো সমস্যা নাই। তুমি তোমার নিজের জেন্ডারের মতো লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। মূল কথা হলো যে তোমার ভাবটা তারা জানতে চাচ্ছে যে তুমি এই ব্যাপারে কতটুকু চিন্তা করতে পারো। হ্যাঁ, তোমার ল্যাঙ্গুয়েজ বা তোমার জেন্ডার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সো মনে করো যে লিখলা যে if a student behaves decorumly, maybe, or behaves decorum, he can he can get attention or get attention from all of his classmates and teacher. তাহলে এখন টিচারের এখানে তোমার ইয়েটা কি, ভূমিকাটা কি? কারণ এখানে তো টিচারের কথা বলা হয়েছে। এখন এই যে সে অ্যাটেনশন গেট করতেছে, এই ব্যাপারে টিচারের দুই ধরনের অ্যাপ্রোচ থাকতে পারে। সে ক্রিটিসাইজ করতে পারে, হ্যাঁ ভারী ভাই ইয়ে হয়ে গেছে, ভাব নিচ্ছে এই সেই। আবার সে অ্যাপ্রিসিয়েট করতে পারে জিনিসটাকে, যে না তুমি তো খুব ভালো ছেলে, সবার সাথে তোমার বিহেভিয়ার ভালো, আই লাইক ইট, এবং ইউ শুড কন্টিনিউ ইট। তাহলে এই দুইভাবেই কিন্তু টিচার এই ব্যাপারটাকে রেসপন্স করতে পারে। তাহলে আমরা এখানে ডেফিনেটলি পজিটিভ বিহেভিয়ারের কথাই বলবো। তাহলে সে যে অ্যাটেনশন আছে, এখন বলে যে ইফ হিজ টিচার তোমার কি করে যে এই তার যে অ্যাটেনশনের ব্যাপারটা, এটাকে অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে, আর ইনকারেজ করে। ইনকারেজ হিজ ইনকারেজ কি লিখলাম ভুল, EN ও এনকারেজ, আমি তাড়াতাড়ি করে কি লিখতেছি। ওকে, সো ইফ হিজ টিচার ইনকারেজ কি বলে that type of attention, that type of attention, so it may boost him up to continue his behavior, ঠিক আছে, or continue his মানে পারফরমেন্স, মানে যেটা সে করতেছে। so it may boost him up for doing it in future or for continuing this behavior. তো আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে। এইখানে মনে করো তুমি একটা এক্সাম্পল দিতে পারো যে সাপোজ এই যে যেরকম আমরা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়েছিলাম এখানে, কন্টিনিউ ইন ফিউচার। আচ্ছা আমি এটা লিখতেছি না, আমি এটার ব্যাপারে চিন্তা করতেছি না। আমি বলছি এখানে তুমি মনে করো এরকম একটা এক্সাম্পল দিতে পারো যে সাপোজ একজন স্টুডেন্ট তোমার হচ্ছে ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি, ঠিক আছে, এবং টিচার কি করলো যে ওই ব্লাড ডোনেশন ক্লাবে প্রথম রক্তটা সে নিজে দিল। তাহলে এই ব্যাপারটা কি হবে? ব্যাপারটা স্টুডেন্ট গ্রুপটাকে তোমার
ইনফ্লুয়েন্স করবে তার ভালো কাজের ব্যাপারে, যে না স্যার দিয়েছে তার মানে আমার করা। এবং এই এক্সাম্পল তোমার কেউ ডিনাই করবে না সারা দুনিয়াতে, ঠিক আছে? যে ফর এক্সাম্পল, স্টুডেন্ট হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ এ ব্লাড ডোনেটিং ক্লাব, হ্যাঁ, তো ফর এনকারেজিং দিস স্টুডেন্ট টিচার ক্যান গিভ হিজ অর হার ব্লাড, হ্যাঁ, মনে করি এটা বলতে পারো তুমি। And that may eventually help the student to continue his work with a large scale, এরকম বলতে পারো তুমি, ঠিক আছে? তাহলে এটা একটা এক্সাম্পল। তাহলে তুমি প্রথম কথা হলো প্রথম দুটা প্যারাতে এই জিনিসটা সাপোর্ট করলা, এই যে চিলড্রেন শুড বি রিওয়ার্ডেড হোয়েন দে আর পারফর্ম ওয়েল। তো স্টুডেন্টদের এই ব্যাপারটাকে তুমি প্রথমে কি করলা, সাপোর্ট করলা। এখন আসো অন্য যে সেন্সটা আছে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে বললাম যে পুরোপুরি আমি এগ্রি করতে পারবো না এবং পুরোপুরি ডিসএগ্রি করতে পারবো না। সো তার মানে আমি যে বোথ ওয়েতে চিন্তা করতে পারি, এই ব্যাপারটা আমাকে এখানে জাজ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন তুমি মনে করো যে ফার্স্ট অফ অল, তারপর সেকেন্ডলি, এরপরে তুমি বলতে পারো যে অন্য কথা, যেমন মনে করো তুমি এভাবে লিখতে পারো যে কনভার্সলি। তো এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার শুরুতেই যে পড়বে সে বুঝতে পারবে যে আচ্ছা এই প্যারাতে কি আলোচনা করতে চলেছে সে। তো দেখো তুমি কিন্তু এখানে যদি মনে করো ফার্স্ট অফ অল দিলা আর লিখলা হচ্ছে ডু নট লাইক এর ব্যাপারটা, তাহলে কিন্তু তোমার স্ট্রাকচারটা ধ্বংস হয়ে গেল। তো তুমি এখানে কিন্তু পরিষ্কার এটাকে ক্লাসিফাইড করেছে এই যে কোলন দিয়ে, যে কোলনের আগের অংশটা এক অংশ, পরের অংশটা আর এক অংশ। তাহলে এই প্রথম দিকের যে প্যারাগুলো সেগুলো দিয়ে তুমি প্রথম অংশের ব্যাপারে কথা বললা। এখন কনভার্সলি যখন বলছো তখন টিচার বুঝবে যে না, তাহলে তুমি এখন পরের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছো। তো সে তখন এভাবে নিজেকে তোমার মোটিভেট করবে যে আচ্ছা এরকম। এখন মনে করো যে তুমি এখানে বললা যে স্টুডেন্ট শুড নট বি তোমার নেগলেক্টেড ফর দেয়ার নেগেটিভ বিহেভিয়ার। আচ্ছা আমি শুড নট বি না লিখে কি লিখছি, so should not be neglected for their negative behavior। কেন না? তাহলে এটা হচ্ছে প্রথম, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লাইনটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটার তোমার কাজ হবে যে পরবর্তী অংশে কি সমস্যা, এখানে কি গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, আচ্ছা বেশি স্পেস দিয়ে দিছি, ওকে। সো পরবর্তী অংশে তোমার কাজ হবে যে প্রথম লাইনটাকে ইলাবোরেট করা, এক্সপ্লেইন করা আরো বড় স্কেলে, ঠিক আছে? শুড নট বি নেগলেক্টেড ফর দেয়ার বিহেভিয়ার, এটা তুমি তো বললা। তাহলে এখন আসলে নেগলেক্ট করলে কি হয়, নেগলেক্ট না করলে কি হয়, সে ব্যাপারটা তুমি বলবা। তো তুমি বলবা যে মনে করো ইফ স্টুডেন্ট ইজ নেগলেক্টেড অর এক্সিবিটিং মনে করো যে মানে নেগেটিভ বিহেভিয়ার ইন হিজ ক্লাস এন্ড দেন হি ক্রিটিসাইজ, তো সে কি করতে পারে যে হি মে লুজ হিজ অ্যাটেনশন টু কনভার্ট হিম টু ইন এ গুড বিহেভিয়ার। মনে করো যে তার মনে করো যে স্যার তো আমাকে নেগেটিভ কথাই বলতেছে, তাহলে পজিটিভ দিকে তার চেঞ্জ হওয়ার যে মেন্টালিটি সেটা নষ্ট হয়ে যেতে পারে। একজন টিচারের দায়িত্ব কি, একজন টিচারের দায়িত্ব হচ্ছে যে সেটাকে তোমার বুস্ট আপ করা পজিটিভ দিকে, সেটা একটা ছেলেকে নেগেটিভ দিকে ঠেলে দিতে পারে না আরো, ঠিক আছে? তাহলে এই কথাগুলোই তুমি এখানে বলবা। এবং তোমার হচ্ছে যে এটাও বলতে পারো যে তুমি একটা স্টেটমেন্ট দিতে পারো যে ইগনোরিং সামথিং, মনে করে এরকম বলা যে ইগনোরিং সামথিং তোমার হচ্ছে ডাজন্ট মেক ইট গো অ্যাওয়ে, অর্থাৎ এটা মনে করো যে অন্য কিছু যে যেভাবে চলতেছে সেটা তোমার সেটা ইন্ডিকেট করে না, বরং এটা আরো যে খারাপ দিকে যাওয়ার পথ খুলে দিতে পারে, এরকম বলতে পারে। সো তুমি বলতে পারো এরকম যে ইগনোরিং সামথিং ডাজন্ট মেক ইট গো অ্যাওয়ে, মেক ইট গো অ্যাওয়ে, এটা মানে হচ্ছে যেমন চলতেছে তেমনই চলুক, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে না, বরং এটা ইয়ে করতে পারে, বরং মনে করো যে ইট মে লিড টু মেক ইট কোর্স, ঠিক আছে? এটা মনে করো যে তোমার খারাপ দিকে চলে যাওয়ার জন্য আরো পথটা দেখাই দিতে পারে।
সো তুমি তখন এখানে এক্সাম্পল দিতে পারো যে ফর এক্সাম্পল মানে ইফ এ স্টুডেন্ট বিহেভস নেগেটিভলি, প্রত্যেকটাতে এক্সাম্পল দিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তো এখানেও তুমি এরকমই করো যে ফর এক্সাম্পল, ঠিক আছে, মানে যে সে নেগেটিভ একটা বিহেভ করছে ক্লাসে, টিচার যদি তাকে বকাঝকা না করার পরিবর্তে তাকে বোঝায় ভালো ব্যাপার খারাপ ব্যাপার, তাহলে হি মে টার্ন হিজ বিহেভিয়ার অ্যারাউন্ড, সেটা চেঞ্জ করতে পারে এরকম। তাহলে এইরকম তুমি মনে করো, আমি দেখো মানে সিম্পলি স্ট্রাকচার লিখতে চলেছে, অলরেডি মনে করো যে 167 তোমার ওয়ার্ড হয়ে গেছে। তাহলে তুমি যদি স্ট্রাকচার ফলো করো, মোটামুটি আমি তোমাকে একটা জিনিস দেখাই, আমি দেখো এই 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 লাইনটা, এই সেন্টেন্স গুলো এত কিছু লিখে নাই, 50 ওয়ার্ডস হয়ে গেছে। তুমি যদি একটু চিন্তা করি আর একটু ইলাবোরেটলি লিখো, প্রত্যেকটা যদি 100 করে বা 80 ওয়ার্ড করে লিখতে পারো প্রত্যেকটা প্যারা, তাহলে মনে করো এইটা তুমি যদি, এটা খুব বেশি হয় না সবসময়, এটা স্টেটমেন্টটা ছোট হয় ভালো, সেটা মনে করো 50 ওয়ার্ড। তারপরে তুমি ধরে নাও যে প্রত্যেকটা প্যারা তুমি কি করবা, 80 ওয়ার্ডস করে করবা, মনে করো এটা 80 ওয়ার্ড, এটা 80 ওয়ার্ড, এটা 80 ওয়ার্ড, তাহলে কত 3 8 24, 240, তাহলে অলরেডি 300 হয়ে গেছে। এখন তুমি আবার ইয়ে করবা না, যে তোমার এই লাস্টে তুমি কি করবা, এই জিনিসটাকে ফাইনালাইজ করবা, ঠিক আছে, যে তোমার যে স্টেটমেন্ট উপরে যেসব আলোচনা করলা, এখন তুমি চাইলে এই যে কনভার্সলি এই পয়েন্টটাকেও আরেকবার দিতে পারো। চাইলে মনে করো এটা নেগেটিভ বিহেভিয়ারের সাথে সাথে তোমার অন্য কিছু, যেমন ওই যে ক্লাস পারফরমেন্স খারাপ যাদের, তাদেরকে নেগলেক্ট করা উচিত না, তাদেরকে প্রপার অ্যাটেনশন দেওয়া উচিত, সেটাও বলতে পারো। তাহলে এখানেও তুমি 2টা পয়েন্ট বলতে পারো, বাট অ্যাটলিস্ট তোমাকে এরকম 3টা পয়েন্ট বলতে হবে আর কি, যে সাপোর্টের 2টা আর এগেইনস্টে একটা, মিনিমাম এই 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 স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর ফাইনালি তুমি যেটা করবা, যে তুমি র্যাপ আপ করবা, তুমি এই পুরা তোমার স্টেটমেন্টটাকে তুমি তোমার হচ্ছে যে সামারাইজেশন করবে একটা। তো মনে করো যে সামারাইজেশন যে করতেছো সেটাও কিন্তু তোমাকে বলে দিতে হবে, কেউ কিন্তু কোনো কিছু ধরে নিবে না, মনে করবে না। তো তুমি মনে করো এটা বলতে পারো যে ইন সামারি, এভাবে লেখা শুরু করতে পারো। তাহলে এখানেও কিন্তু তোমার যে পড়তেছে তোমার এই প্যারাগ্রাফটা, এই রাইটিংটা, সে ধরে নিবে, সে বুঝতে পারবে যে না এখন তুমি কি করতেছো, তুমি মানে ইউ আর গোয়িং টু ফিনিশ দিস প্যাসেজ, এখন তুমি এটাকে শেষ করতে চলেছো। তাহলে দেখো সবকিছু কিন্তু একদম ডাইরেক্ট ইন্ডিকেশন করতেছে, যে কনভার্সলি, সেকেন্ডলি, ফার্স্ট অফ অল, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি তোমাকে তোমার অবস্থানটাকে ক্লিয়ারলি বলতেছে, কোনো কিছু এখানে ভেগ নাই, কোনো কিছু অস্পষ্ট নাই, এবং অস্পষ্ট থাকা যাবে না। তো তুমি মনে করো এরকম বলতে পারো যে ইন সামারি, positive reinforcement is certainly an excellent method for teaching and encouraging a student to learn more. However, আচ্ছা আমি একটু লিখি, আমি আসলে একটু ভেবে ভেবে লিখি। সো মনে করো তুমি যে পজিটিভ reinforcement is certainly an excellent method, or is a good thing, and excellent method for teaching. তারপরে তুমি বলতে পারো and encouraging a student to learn more, for teaching new methods and encouraging student, students, student, আমি আসলে কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, স্টুডেন্ট টু লার্ন মোর, লার্ন মোর, ওকে। সো তুমি প্রথমটা ইয়ে করলা, প্রথম অংশের কথা বললা, তারপরে পরের অংশের কথা বলবো যে however to ignore rather than to recognize and correct negative action would be a তোমার কি বলে destructive to the student, হ্যাঁ, would be a destructive approach to the student. So মনে করতে হবে যে however to ignore rather than to recognize and correct negative action. So খুব ভালো ইয়ে। So rather than to ignore, মনে করো তুমি ইগনোর করলা, ইগনোর rather than to recognize
and correct a student behavior, student negative action would lead him for distraction, ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করতেছি লিডিং এর জন্য। ওকে, সো STU না লিখে শুধু লিখছি SU, তাই বলি আসলে কি ভুল হচ্ছে। ওকে, সেরকম লিখতে পারো। হ্যাঁ, সো অর্থাৎ তোমার মনে করো যে টোটাল যে কথাবার্তাগুলো সেটা তুমি সামারি করে দিলা। সো আই থিঙ্ক দ্যাট উইল বি দা অ্যাপ্রোচ। সো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এই ব্যাপারে। আমি চেষ্টা করেছি যে একটা স্ট্রাকচার দাঁড় করে দেওয়ার জন্য, যাতে করে তোমরা ফলো করতে পারো। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ গো ফর ইট। আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার, এমনও তো অনেকগুলা সিচুয়েশন থাকতে পারে যেখানে আমি কমপ্লিটলি পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রি করতে পারছি না, তো সেক্ষেত্রে আমি না, সেই ব্যাপারে কথা হলো যে ইটিএস হচ্ছে খুব একটা স্মার্ট একটা অর্গানাইজেশন। তারা তোমাকে এরকম টপিক দিবে না যেটা তোমার 100% এগ্রি করতে হবে বা 100% ডিসএগ্রি করতে হবে। তো তারা এমন দিবে যেটাতে কোনো না কোনো ভাবে দুইটা স্ট্যান্ডই নেওয়া যেতে পারে, এবং সেটা তোমাকে খুঁজে বের করতে হবে যে কি কি হতে পারে। বুঝতে পারছো জালাল? স্যার, তাহলে স্যার যে কোনো টপিকস স্টেটমেন্টকে আমরা হচ্ছে সাপোর্টে এগেইনস্টে দুই দিকেই চিন্তা করতে নিতেই হবে, এইটা হচ্ছে এইটা তোমার জন্য বাধ্যতামূলক। এবং তুমি যদি শুধুমাত্র এক লাইনে লিখো তাহলে তোমার স্কোর কখনোই ভালো হবে না। তো আমরা কিন্তু কথা বলতেছি ইস্যু প্রম্পটের ব্যাপারে। হ্যাঁ, রাইটিং কিন্তু দুই ধরনের, আর্গুমেন্টারি প্রম্পট সেটা আরেক ধরনের, আমরা সেটা নিয়ে আরেকদিন কাল নেক্সট ক্লাসে কথা বলবো। কিন্তু ইস্যু প্রম্পটের ব্যাপারে এই স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ তুমি কখনোই কমপ্লিটলি এগ্রি করতে পারবে না, কখনোই কমপ্লিটলি ডিসএগ্রি করতে পারবে না, করা যাবে না। তারপর অন্য কোনো কোশ্চেন? আমরা ক্লাসে দেখতেছি অনেকে আসলে রাইডিং তো ডিফিকাল্ট এবং জি কনসেন্ট্রেশন ধরে স্যার। রাখা কঠিন। হ্যাঁ, বলো ইকরামুল, কিছু বলতে চাচ্ছ? স্যার এমন কিছু তো আছে স্যার যেগুলিতে ডিরেক্টলি বলা যায় এগ্রি ডিসএগ্রি স্যার, না, তখন আমি তোমারে এরকম 100টা প্রম্পট দিতে পারবো জিআরই, তাহলে মানে বিগ বুক তাহলে থেকে। স্যার জিআরই তে কি মানে সব সময় মাঝখান বরাবর থেকে জাজ করতে হবে? হ্যাঁ, মাঝখান বরাবর থেকেই জাজ করতে হবে। মানে এইটা মানে হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল স্কিল দেখতেছে তারা, তুমি কতটুকু চিন্তা করতে পারো। দেখো, যে কোনো এক সাইডে যাওয়া কিন্তু ইজি ঘটনা, কিন্তু জি দুই স্যার। সাইডে চিন্তা করা কিন্তু ডিফিকাল্ট, ঠিক না? তবে স্যার দুই সাইডে হলে লেখাটাও একটু বেশি হয়, সেটাও একটা পজিটিভ দিক। সেটা পজিটিভ, তুমি সেটা নাও, চিন্তা করো, কিন্তু তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক বোথ সাইড। তোমাকে দুই দিক চিন্তা করতে হবে, একদিক তুমি চিন্তা করতে পারো না, এবং সেটা তোমাকে ওরা কোনোভাবেই এনকারেজ করে না। আচ্ছা, তাহলে আমি মনে করি যে যদি তোমরা মোটামুটি বুঝে থাকো, আমি মনে করি যে তোমরা হয়তো নোট করেছো কেউ না কেউ স্ট্রাকচারের ব্যাপারে আমি কি বলতে চাচ্ছি। তো তোমরা তোমাদের মানে ক্লাসের এক্সপিরিয়েন্স তোমরা আমাকে বলতে পারো যে স্যার আমি এটা বুঝছি, যদি কোনো রকম কারেকশন হয় আমি সেটা তোমাকে কারেকশন করতে পারি। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো আমি চাই তোমরা এই দুইটা টপিক যে দুটো আমি দিয়েছিলাম তার সেগুলো নিয়ে আবার একটু ভাবো তোমাদের রাইটিং নিয়ে। যে রাইটিং গুলো করেছো সেই রাইটিং গুলোকেই তুমি এভাবে একটু মডিফাই করো এবং আমাকে আবার রিসেন্ড করো। জি স্যার। ঠিক আছে, তোমরা এই আরো 2-1 দিন সময় নাও এবং রাইটিং গুলোকে তোমার এই স্ট্রাকচার অনুযায়ী মডিফাই করো। মডিফাই করে তারপরে তুমি আমাকে আবার রিসেন্ড করো, আর দেখা যাক কি অবস্থা। তাহলে তোমরা, আমি আমার ক্লাস শেষ করতেছি। তো আমি শেষ করার আগে তাহলে তোমাদেরকে আজকের ক্লাসের সামারি আমি বলতেছি।
প্রথম কথা হলো যে তোমার ওয়ার্ড ডিউরেশন মিনিমাম 400 ক্রস করতে হবে। আমরা একদম নিচ থেকে বলতেছি, আমরা 3.5 থেকে শুরু করতেছি আমাদের লেভেল। এর নিচে নামবো না আমরা কখনোই, আমরা চেষ্টা করবো না যে এর নিচে যেন কোনোভাবেই না আসে, কারণ 3 হচ্ছে কাট মার্কস। অনেক ইউনিভার্সিটি 3 এর নিচে অ্যাকসেপ্টই করবে না। তাহলে আমরা যদি 3 কাট মার্কস হয় তাহলে 3.5 এর নিচে চিন্তা করাটাই আমাদের জন্য ভুল। চিন্তা করলে আমরা ধরা খেয়ে যেতে পারি কোনো না কোনো ভাবে, দেখা গেলো একটু এদিক সেদিক হয়ে গেছে পরীক্ষায়, আমাদের টপিকটা খুব ডিফিকাল্ট পড়ে গেছে, আমরা মানে প্র্যাকটিস করে করে 400 এ মনে করো 350 প্র্যাকটিস করে করে আমরা আর আগাইতে পারতেছি না। সো ইট উইল বি ডিজাস্টার। তাহলে মিনিমাম 400 ওয়ার্ড হতে হবে, এটা হলো আমাদের একদম ফার্স্ট কথা। ঠিক আছে, আমাদের আজকে ক্লাসের মানে মনে করো যে একদম সারমর্ম হচ্ছে এটা, যে আমাদের রাইটিং গুলো তোমার মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, সো সবাই এটা এই 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 জিনিসগুলো মাথায় রেখে তোমার হচ্ছে যে রাইটিং গুলো ট্রাই করবে। তো মিনিমাম হচ্ছে 400 ওয়ার্ড হতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে যে উই হ্যাভ টু থিঙ্ক বোথ সাইড। ঠিক আছে, উই হ্যাভ টু থিঙ্ক বোথ সাইডস। আমাদের এটা যে কোনো ব্যাপারে দুই দিকে চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সামারি, যে আমাদের দুইটা ব্যাপারে চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে থার্ড হচ্ছে উই হ্যাভ টু ফলো দা স্ট্রাকচার। আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। আমরা নিজের মতো মানে জগা খিচুড়ি করা যাবে না, প্যারা প্যারা করে, এবং প্রত্যেক প্যারায় যে কোন প্যারায় কি বলতে চাচ্ছি সেটা, এই যে শুরুর ওয়ার্ড গুলা যেটাকে আমরা বলি যে তোমার কি বল কিওয়ার্ড, সো কিওয়ার্ড গুলো দিয়ে তোমার আইডেন্টিফাই করতে হবে যে এই চ্যাপ্টারে এই অংশে তুমি কি বলতে চাচ্ছ। সো ইউ হ্যাভ টু ফলো স্ট্রাকচার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে ইউ হ্যাভ টু কমপ্লিট উইদিন দ্য টাইম। এবং আমি বলবো যে তোমরা যখন প্র্যাকটিস করবা তখন টাইম নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এখন তুমি আনটাইম প্র্যাকটিস করো, যতক্ষণ ইচ্ছা লাগুক, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাগো, কিন্তু ফাইনালি আমরা যখন আস্তে আস্তে আমাদের মানে গোলের দিকে আগাতে থাকবো, চেষ্টা করতে হবে যে আমাদের রাইটিংটা যেন কোনোভাবেই মানে 25 মিনিটের বেশি না যায়। কারণ 30 মিনিট টোটাল টাইম পাবো রাইটিং এর জন্য, 5 মিনিট তোমার আগে পরে ভাবতে লাগে। 2-3 মিনিট নিয়ম হচ্ছে, প্রথম 3 মিনিট ভাবো, পরে লিখতে থাকো, তারপর শেষ 2 মিনিট একটু কারেকশন করো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। যে আমি ওয়ার্ডে লিখতেছি বলে মনে করো তোমার গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যাচ্ছে, তোমরা যারা ম্যাগুস পরীক্ষা দিয়েছো ওরা দেখবা যে ওখানে যে ফন্ট থাকে ওইখানে কোনো ধরনের ভুল তোমাকে শো করবে না, বানান ভুল, গ্রামাটিক্যাল ভুল কোনো কিছু শো করবে না। সো সেইটার প্র্যাকটিস তুমি করতে পারো, নোটপ্যাডে লিখতে পারো। ঠিক আছে, তুমি ওয়ার্ডে না লিখে নোটপ্যাডে লিখতে পারো, নোটপ্যাডে লিখলে তোমার ভুলগুলো দেখাবে না। তারপরে নোটপ্যাড থেকে কপি পেস্ট করে তারপরে তুমি ওয়ার্ডে নিয়ে আসলে, মানে যখন তুমি নিজেকে ইভ্যালুয়েট করবা তখন ওয়ার্ডে নিয়ে এসে পেস্ট করবা, পেস্ট করলে দেখা যাবে যে এখানে তোমার ভুল আসছে নাকি ভুল আসে নাই, এবং ভুল আসলে কেমন কেমন এগুলো দেখা যাবে। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট টাইম। ঠিক আছে, থিঙ্ক অ্যাবাউট টাইম। So that is all from today's class. I hope you enjoyed this class, and যদি তুমি পছন্দ করো তাহলে কি বলে কন্টিনিউ করতে থাকো, যেভাবে বললাম সেভাবে চেষ্টা করো। বেস্ট অফ লাক।